বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে 2020 সালে মুক্তি পাওয়া একটা দুর্দান্ত মালায়ালাম ড্রামা মুভি নিয়ে এসেছি, যার নাম মারজারা উরু কাল্লুবাচ্চা নুনা। এবার মুভির ব্যাপারে বললে সত্যি মুভিটা দেখার মতো। যদিও এটা একটা ড্রামা মুভি, কিন্তু এর মধ্যে অনেক টুইস্ট আর ট্রান্স দেখতে পাওয়া যায়। আর ক্লাইম্যাক্স তো এক কথায় মাইন্ড ব্লোয়িং। অর্ধেক মুভি শেষ হওয়ার পরেও দর্শকরা বুঝতে পারে না যে আসলে এইসব কিছু কিভাবে হচ্ছে। আমি অনুরোধ করব ভিডিওটা পুরোটা দেখবেন। খুব মজার একটা গল্প রয়েছে। চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গল্পের শুরুতেই একটা ছোট্ট পৌরাণিক কাহিনী দেখানো হয়। এই গল্প আমরা অনেকবার শুনেছি এবং দেখেছি। অর্থাৎ গৌতম মহর্ষি অহল্যা নামের এক মেয়ের সাথে বিয়ে করে জীবন কাটাচ্ছিলেন। অহল্যা খুবই সুন্দরী একজন মেয়ে ছিলেন। দেবরাজ ইন্দ্র অহল্যার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান এবং তাকে নিজের করে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। অর্থাৎ যেদিন গৌতম মহর্ষি নিজের বাড়িতে ছিলেন না, সেদিন ইন্দ্রদেব গৌতম মহর্ষির রূপ ধারণ করে অহল্যার কাছে যান। যখন তাদের মধ্যে শারীরিক সম্পর্ক চলছিল, ঠিক তখনই আসল গৌতম মহর্ষি সেখানে এসে তাদের এই অবস্থায় দেখে ফেলেন এবং দুজনকেই তখন অভিশাপ দেন। গৌতম মহর্ষি অহল্যাকে পাথর বানিয়ে দেন। পরে শ্রীরাম এই অহল্যাকে তার অভিশাপ থেকে মুক্তি দেন। এই গল্পটাই শুরুতে আমাদের দেখানো হয়। যাই হোক বন্ধুরা, পরের দৃশ্যে সিনেমার প্রধান চরিত্র শান্তনুকে দেখানো হয়। শান্তনুকে দেখে মনে হচ্ছে সে খুব ভয় পেয়ে কোথাও যাচ্ছে। মনে হচ্ছে যেন কেউ তাকে অনুসরণ করছে। এই রকম তাড়াহুড়োর মধ্যে শান্তনু যখন কোথাও যাচ্ছিল, তখন এক লোক শান্তনুর মাথায় পাথর দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। এরপর দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে শান্তি নামের এক মহিলাকে দেখানো হয়। শান্তি স্নান ও পুজো সেরে তার স্বামীর কাছে আসে তাকে ঘুম থেকে তোলার জন্য। তার স্বামী ঘুম থেকে উঠে তার স্ত্রীর সাথে একটু রোমান্টিক আচরণ করতে থাকে আর বলে যে আমি পরে তৈরি হয়ে নেব, চলো আরো একবার চেষ্টা করা যাক। এইভাবে তারা আরো রোমান্স করতে শুরু করে। ঠিক তখনই শান্তি বলতে থাকে, তুমি তাড়াতাড়ি বের হও, আমার স্বামী আসার সময় হয়ে গেছে। মানে এই লোকটি শান্তির প্রেমিক। এরপর শান্তির স্বামী বাড়ি ফিরে আসে, যিনি একজন ডিএসপি অর্থাৎ পুলিশ অফিসার। বাড়িতে এসে সেই পুলিশ অফিসার তার স্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা করে। শান্তি বলে, আগে স্নান করে ফ্রেশ হয়ে আসুন, আমি ততক্ষণে খাবার বেড়ে দিচ্ছি। এইভাবে যখন পুলিশ অফিসার স্নান করতে বাথরুমে যায়, তখন অন্য ঘর থেকে কিছু পড়ার একটা শব্দ আসে। পুলিশ অফিসার জিজ্ঞেস করে কি হয়েছে। তার স্ত্রী বলে, আর বলো না, বাড়িতে একটা বিড়াল ঢুকে পড়েছে। এরপর ডিনার করার সময় শান্তি তার স্বামীকে জিজ্ঞেস করে যে সে রোজ এত দেরি করে কেন ফেরে। পুলিশ অফিসার বলে, আসলে আমি আর আমার টিম একজন চোরকে খুঁজছি। তার চুরি করার পদ্ধতিটা খুবই আলাদা। প্রথমে সে বাড়ির মহিলাদের হানি ট্র্যাপে ফাঁসায়, তারপর ঘরের ভেতরে ঢুকে দামি দামি জিনিসপত্র চুরি করে নেয়। এখনো পর্যন্ত আমাদের কাছে অনেকগুলো কেস এসেছে। আমার পুরো টিম তাকে ধরার চেষ্টাতেই লেগে রয়েছে। ঠিক তখনই একজন ইন্সপেক্টর সেই ডিএসপি কে ফোন করে খবর দেয় যে স্যার, আমাদের কাছে আরো একটা কেস এসেছে। সেই চোর আরো একজন মহিলাকে ফাঁদে ফেলে কিছু জিনিস চুরি করে নিয়ে গেছে। এই শুনে ডিএসপি দ্রুত তার পুলিশ স্টেশনে চলে যায়। পরের দৃশ্যে এক চাওয়ালা ছেলে একটি হোটেলের ঘরে এসে এক ব্যক্তিকে ঘুম থেকে তুলে চা দেয়। আসলে এই ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং শান্তনু, যাকে সিনেমার শুরুতে দেখানো হয়েছিল। শান্তনু ছেলেটিকে বলে, আরে ভাই, আমি তো দারুণ একটা স্বপ্ন দেখছিলাম। নয়নতারা আর সামান্তা আমার সঙ্গে নাচছিল, আর তুমি মাঝখানে এসে আমার স্বপ্নটাকে ভেঙে দিলে। এরপরের দৃশ্যে তৃষা নামের এক মেয়েকে দেখানো হয়। তার স্বামীর নাম টমাস। তিনি একজন বিজনেসম্যান। তার স্বামী টমাস ব্যবসার কাজে অন্য শহরে যাচ্ছিল। তৃষার বাড়ির সামনেই শান্তনু দাঁড়িয়েছিল। শান্তনু আর তৃষাকে দেখে মনে হয় তাদের মধ্যে কিছু একটা চলছে। ইশারায় ইশারায় তারা আজ দেখা করার পরিকল্পনা করে। পরের দৃশ্যে চন্দন নামের এক ব্যক্তিকে দেখানো হয়। আসলে শান্তনু এই চন্দনের কাছেই কাজ করে। শান্তনু চন্দনকে ফোন করে বলে, ভাই, ওই মেয়েটা তো পুরোপুরি আমার প্রেমে পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি আপনার কাজ শেষ হয়ে যাবে। চন্দন বলে, তুমি নিজের জন্য যা খুশি নাও, কিন্তু ওর বাড়িতে একটা দামি ক্রস আছে আর আমার শুধু ওটাই চাই। শান্তনু বলে, আরে ভাই, আপনি চিন্তা করবেন না,
আপনি তো আমাকে চেনেনই। রাত হওয়ার পর শান্তনু চুপি চুপি তৃষার বাড়িতে ঢোকার চেষ্টা করে, কিন্তু চারিদিকে ক্যামেরা লাগানো থাকায় সে খুব কষ্টে ক্যামেরা এড়িয়ে তৃষার বাড়ির ভেতরে ঢুকে, মানে দেয়াল টপকে। যখন সে মূল দরজার কাছে আসে তখন দরজাটা নিচ থেকেই খুলে যায়। ঘরের ভেতরে ঢুকতেই দরজাটা নিচ থেকে বন্ধও হয়ে যায়। পরে জানা যায় যে আসলে তৃষা তার জন্য অপেক্ষা করছিল। সে জিজ্ঞেস করে এত দেরি কেন করলে? শান্তনু বলে, আরে বাবা, তোমার স্বামী তো চারিদিকেই ক্যামেরা লাগিয়ে রেখেছে, খুব কষ্টে বেছে তোমার সাথে দেখা করতে এসেছি। এই রোমান্টিক ঝগড়ার মধ্যে সেখানকার কিছু জিনিস নিচে পড়ে যায়। তৃষা সেই জিনিসগুলো তুলে আবার উপরে রাখতে গেলে সেখানেই দামি ক্রসটাও দেখতে পাওয়া যায়। শান্তনু তখন ইচ্ছে করেই ক্রসের ব্যাপারে জিজ্ঞেস করে। তৃষা বলে, টমাস এটা অন্য শহর থেকে নিয়ে এসেছে, এর দাম প্রায় 5 কোটি টাকা, আর এটা একটা অ্যান্টিক পিস। শান্তনু জিজ্ঞেস করে, এত দামি জিনিস তুমি বাইরে কেন রেখে দিয়েছ? তৃষা বলে, যদি ঘরে চুর ঢুকে তাহলে প্রথমে লকারে যাবে, কিন্তু লকারে বেশি টাকা নেই, আর ক্রসের উপর কারো বিশেষ নজর যাবে না, এখন তো রাখতেই হবে। এই বলে তৃষা ক্রসটিকে লকারে রেখে দেয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা হওয়ার পর তৃষা যখন স্নান করছিল তখন শান্তনু সেই লকার খোলার চেষ্টা করে। সেভাবে যে মানুষ সাধারণত নিজের জন্ম তারিখ ওই পাসওয়ার্ড হিসেবে রাখে, তাই সে তৃষার জন্ম তারিখ জিজ্ঞেস করে। এবার সেই বোকা মেয়েটা ভাবে যে শান্তনু হয়তো তার জন্মদিনে কোনো উপহার দিতে চায়। শান্তনুকে জন্ম তারিখটা বলার পর সেটা দিয়ে সে চেষ্টা করে লকারটা খুলে ফেলে এবং শেষ পর্যন্ত সেই দামি ক্রসটা চুরি করে নেয়। তৃষার যাতে সন্দেহ না হয় তাই তার সাথে একটু রোমান্টিক আচরণ করে সেখান থেকে সে চলে যায়। পরের দিন শান্তনু চন্দনের কাছে আসে। আসলে চন্দন সবার জন্য একটা ট্রাভেল এজেন্সির ব্যবসা চালায়, কিন্তু ভেতরে ভেতরে শান্তনুর সাহায্যে ধনী মহিলাদের হানি ট্র্যাপ করায়। সেই সময় চন্দনের কাছে গৌতম নামের এক ব্যক্তি এসেছিল। তারা ব্যবসার কিছু কথাবার্তা বলে। গৌতম চলে যাওয়ার পর শান্তনু চন্দনের কাছে এসে সেই দামি ক্রসটাকে দেখায়। এটা দেখে চন্দন খুব খুশি হয়ে যায় আর বলে, সাবাস বেটা, তুই তো করে দেখালি। শান্তনু বলে, চন্দন ভাই, আমি এই কাজের জন্য অনেক খেটেছি, অনেক ঝুঁকিও নিয়েছি, আমার একটা ভালো অঙ্কের টাকা চাই। চন্দন বলে, তুই চিন্তা করিস না শান্তনু, এটা বিক্রি করার পর আমি তোকে একটা বড় অ্যামাউন্ট দেব। এবার শান্তনু বলে, চন্দন ভাই, আমি আর ছোটখাটো চুরি করতে চাই না, শুধু একটা বড় দান দাও, মেরে লাইফে সেটেল হতে চাই। চন্দন বলে, হ্যাঁ হ্যাঁ, আমিও এই ব্যাপারে কিছুটা ভাবছি। অন্যদিকে সেই পুলিশ অফিসার যখন চিন্তায় ছিল তখন শান্তি তার কাছে এসে জিজ্ঞেস করে, এত চিন্তায় কেন সে? পুলিশ অফিসার বলে, ওই চোরটা এখনো পর্যন্ত অনেক দামি জিনিস চুরি করেছে, তাই আমি ভাবছি আমাদের বাড়ির পাশেও কিছু সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেব। তখন শান্তি রেগে গিয়ে বলে, আপনি কি আমাকে সন্দেহ করছেন? মানে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগালে তার প্রেম লীলা ফাঁস হয়ে যাবে। তাই সে তার পুলিশ অফিসার স্বামীকে বারণ করতে থাকে। পুলিশ অফিসারও তার স্ত্রীর কথা মেনে নিয়ে ক্যামেরা লাগায় না। সে শুধু বলে, এমনিতেও একজন পুলিশ অফিসারের বাড়িতে কোন চুরই বা ঢুকবে। যাই হোক, পরের দিন তৃষা শান্তনুর কাছে এসে খবর দেয় যে তাদের বাড়িতে যে দামি ক্রসটা ছিল সেটা এখন আর দেখা যাচ্ছে না। শান্তনু এমন বান করে যে সে কিছুই জানে না। তৃষা বলে, এই কথাটা যদি আমার স্বামী জানতে পারে তাহলে আমাকে খুব বকাবকি করবে। আমার স্বামী বাড়ি ফেরার আগে আমি এর একটা নকল বানাতে চাই। তুমি কালকে ওই ক্রসের ছবি তুলেছিলে না, ওই ছবিটা কি আমাকে পাঠাতে পারবে? শান্তনু সেই ছবিটা তৃষাকে পাঠিয়ে দেয়। এদিকে টমাস ইতিমধ্যেই বাড়িতে এসে দেখেছে যে তার বাড়িতে সেই দামি ক্রসটা নেই। সে পুলিশ অফিসারকে ডেকে বলে যে আমার বাড়ি থেকে সেই দামি ক্রসটা চুরি হয়ে গেছে, ওটা খুব অ্যান্টিক পিস ছিল, প্লিজ আপনি ওটা খুঁজে দিন। এই কথাবার্তার মধ্যেই তৃষা বাড়ি ফেরে। টমাস তৃষাকে ক্রসের ব্যাপারে জিজ্ঞেস করে। তৃষা বলে, আরে ওই ক্রসটা তো আমি লকারে রেখে দিয়েছি। এই বলে সে লকার থেকে নকল ক্রসটা এনে তার স্বামীকে দেখায়। টমাস তখন ক্রসটা দেখে বলে, আরে এটা তো নকল। এই বলে সে ওটা নিচে ফেলে দেয় আর তার স্ত্রীকে খুব মারধর করতে থাকে আর জিজ্ঞেস করে আসল ক্রসটা কোথায়। তখন পুলিশ অফিসার টমাসকে থামিয়ে বলে, আরে তুমি শান্ত হও টমাস, এভাবে ব্যাপারটা সামলানো যায় না, চুপচাপ বসো তুমি। পরে পুলিশ অফিসার তৃষাকে জিজ্ঞেস করে, এই বাড়িতে কি কেউ এসেছিল, মানে চোর বা অন্য কেউ? তৃষা তখন সত্যিটা না বলে চুপচাপ ভেতরে চলে যায়। পুলিশ অফিসার টমাসকে বোঝায় যে তুমি একবার শান্তভাবে তোমার স্ত্রীর সাথে কথা বলো, হয়তো সে কিছু জানে, আমিও আশেপাশের এলাকার খোঁজ খবর নেব।
ঠিক তখনই ঘরের ভেতর থেকে বন্দুকের গুলির শব্দ আসে। মানে তৃষা আত্মহত্যা করে। আসলে সে যদি তার স্বামীকে সত্যিটা বলে দিত তাহলে তার সম্মান চলে যেত, তাই সে আত্মহত্যা করে ফেলে। সেই রাতে শান্তনু যখন নিজের ঘরে বসে চিল করছিল তখন সেই চাওয়ালা ছেলেটি শান্তনুর কাছে এসে বলে, ভাইয়া পুলিশ তোমাকে খুঁজছে। এই কথা শোনার পর শান্তনু চমকে যায় এবং দ্রুত হোটেল থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে দেখে ফেলে এবং ধরার চেষ্টা করে। অবশ্যই সেখানে ডিএসপিও ছিল। সেও শান্তনুকে তাড়া করে শেষ পর্যন্ত তার পায়ে গুলি করে দেয়। কিন্তু পরে জানা যায় যে এইসব কিছু শান্তনুর একটা দুঃস্বপ্ন ছিল। সে চমকে তখন ঘুম থেকে উঠে চন্দনকে ফোন করে এক জায়গায় দেখা করে। কথার ফাঁকে চন্দনের কাছ থেকে শান্তনু জানতে পারে যে আজ সকালে তৃষা নিজেকে মেরে ফেলেছে। এই কথা শুনে শান্তনু চমকে যায় এবং চন্দনকে বলে, ভাই এইবার আমি নির্ঘাত ধরা পড়ব। এমনিতেও পুলিশ আমার ব্যাপারে তদন্ত করছে, আমি এই কাজটা এখানেই বন্ধ করে দিতে চাই। চন্দন বলে, ঠিক আছে শান্তনু, বন্ধ করে দিস, কিন্তু শেষ একটা দাও মারতে হবে। এই কাজের পর তুই অনেক টাকা পাবি আর তারপর অন্য শহরে চলে যাস। কিন্তু আগে গৌতম নামের একজন আমার ট্রাভেল এজেন্সিতে এসেছিল, তুই দেখেছিলি না? ওই বাড়িতে অহল্যার খুব একটা দামি মূর্তি আছে, তোকে সেই মূর্তিটাকে চুরি করতে হবে। তুই ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে চলে যা। আমি ইতিমধ্যেই গৌতমের সাথে কথা বলে নিয়েছি। শান্তনু শেষ কাজ ভেবে রাজি হয়ে যায়। পরের দিন শান্তনু গৌতমের গ্রামে গিয়ে একটা চায়ের দোকানে বসে এমনি চা খাচ্ছিল। সে চায়ের দোকানে রঘু নামের একজন লোক ছিল। গৌতমের বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করলে রঘু বলে, আসুন, আমি নিজেই আপনাকে গৌতম স্যারের বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছি। রঘু শান্তনুকে এখানে আসার কারণ জিজ্ঞেস করলে শান্তনু কোনো একটা বাহানা দেয়। সে শান্তনুকে এও বলে যে গৌতম স্যারের খুব তাড়াতাড়ি রাগ হয়, তাই একটু সাবধানে কথা বলবেন। আসলে এই রঘু ও গৌতমের বাড়িতে কাজ করে। এইভাবে বাড়ি দেখানোর পর শান্তনু ভেতরে আসে। তখন ওই দরজার কাছে এক সুন্দরী মেয়েকে দেখা যায়। আর এখানে আরো একটা ব্যাপার হলো, গৌতমের বাড়িতে সবাই সংস্কৃতে কথা বলে। শান্তনু নিজের পরিচয় দিলে সেই মেয়েটি, যার নাম অহল্যা, তাকে বাড়ির ভেতরে যেতে বলে। বাড়ির ভেতরে গৌতম ছিল। গৌতমও বলে, হ্যাঁ, চন্দন তোমার ব্যাপারে বলেছে। তখন চিত্রা নামের এক মহিলা শান্তনুকে চা দেয়। যখন তারা বাড়ার ব্যাপারে কথা বলছিল তখন চিত্রা কোনো কাজে বাইরে যাচ্ছিল। শান্তনুর সমস্ত মনোযোগ অহল্যার দিকে, সে শুধু তাকেই দেখছিল। তখন গৌতম শান্তনুকে বলে, ও আমার স্ত্রী। এই কথা শুনে শান্তনু চমকে যায় যে এই বুড়োটা এত সুন্দর মেয়েকে কিভাবে পাঠালো। গৌতম ঘরের চাবি দিয়ে বলে, ওই ঘরটা খুব পুরনো, তুমি নিজেই পরিষ্কার করে নিও। শান্তনু তখন ওকে বলে সেই ঘরে গিয়ে পরিষ্কারের কাজটা শুরু করে দেয়। এই কাজের মধ্যেই শান্তনুর কাছে হরি আর কৃষ্ণ আসে। সবাই এদের হরে কৃষ্ণ বলে ডাকে। তারা শান্তনুর সাথে কমিশনের ব্যাপারে কথা বলতে থাকে। মানে যে কেউ এই গ্রামে ভাড়াটিয়া হিসেবে আসে তাকে এদের দুজনকে কিছুটা কমিশন দিতে হয়। শান্তনু ভাবে যে ভবিষ্যতে এরা দুজন তার কাজে লাগতে পারে, তাই সে তাদের কিছু কমিশন দিয়ে দেয়। তখন গৌতম নিজের অফিসে যাওয়ার সময় এই ঘটনা দেখে শান্তনুকে বলে, ওরা দুজন কি তোমার কাছ থেকেও টাকা আদায় করে নিল? ওদের এটাই কাজ, জানি না কবে ওরা শুধরাবে। যাই হোক, তুমি তোমার কাজ শেষ করে বিশ্রাম নাও। কিছুক্ষণ পর শান্তনু কারো গান গাওয়ার আওয়াজ শুনতে পায়। সে গৌতমের বাড়ির কাছে গেলে দেখে যে আসলে অহল্যা গান গাইছে। সে জিজ্ঞেস করে, আপনি কি গান গাইছিলেন? অহল্যা বলে, এই বাড়িতে আমাকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছ তুমি? শান্তনু হেসে তার প্রশংসা করে। অন্যদিকে চিত্রা ব্যাংকে গিয়ে কিছু টাকা তুলে গৌতমকে ফোন করে এই কথা জানায়। আসলে তাদের দুজনের মধ্যে কুডিংয়ে কিছু কথা হচ্ছিল। মানে চিত্রা কাউকে টাকা দেওয়ার কথা বলছিল, আর গৌতম চাইছিল না যে চিত্রা সেই লোকটিকে এত টাকা দিক। তারা কার ব্যাপারে কথা বলছিল সেটা আমরা শেষে জানতে পারবো। অন্যদিকে সেই রঘুকে দেখানো হয়। রঘুকে দেখে মনে হচ্ছিল সেও খুব চিন্তিত। গ্রামের একজন লোক রঘুর কাছে গিয়ে তার কারণ জিজ্ঞেস করলে রঘু কোনো উত্তর দেয় না, উল্টে সেই লোকটির উপর রেগে যায়। সেই রাতে শান্তনু নিজের ঘরে বসে কারো একটা স্ক্র্যাচ এঁকে তার দেয়ালে লাগাতে থাকে। আসলে এই স্ক্র্যাচটা আর কারো নয়, অহল্যার। তখন শান্তনু দেখে যে রঘু অন্ধকারে কারো সাথে কথা বলে বাইরে যাচ্ছে। এই ব্যাপারটা লক্ষ্য করে শান্তনু রঘুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, এই অন্ধকারে আপনি কি করছেন? রঘু তখন বাহানা দিয়ে বলে, আর বলো না, আমি রাতের বেলা এভাবেই ঘোরাঘুরি করি। আমি তো এখানেই কাজ করি, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো।
ঠিক তখনই চিত্রা শান্তনুকে সেখানে দেখে নিজের কাছে ডেকে জিজ্ঞেস করে, রাতের বেলা তুমি কোথায় ঘুরছো? শান্তনু বলে, আমি একটা আওয়াজ শুনে বাইরে এসেছিলাম। চিত্রা বলে, মাঝরাতে বাইরে ঘোরাঘুরি করবে না, এখানে অনেক বিষাক্ত সাপ থাকে। যাই হোক বন্ধুরা, সকাল হওয়ার পর শান্তনুর সেই স্কেচ পেপারটা হাওয়ায় উড়ে গিয়ে অহল্যার হাতে লাগে। যখন শান্তনু তার ঘর পরিষ্কার করছিল তখন অহল্যা সেই কাগজটা নিয়ে শান্তনুকে দেখিয়ে জিজ্ঞেস করে, এই মেয়েটা কে? শান্তনু বাহানা দিয়ে বলে, আসলে আমার চোখে যা কিছু ভালো লাগে আমি তার স্ক্র্যাচ আঁকি, আর এটা তারই একটা উদাহরণ। কথার ফাঁকে অহল্যাও শান্তনুকে ঘর পরিষ্কার করতে সাহায্য করতে থাকে। তখন শান্তনু একটা আলমারি থেকে একটা বাক্স বের করে। অহল্যা এটা দেখে বলে, ওটা আমার জিনিস, একটু সাবধানে। বাক্সটা খুলতেই তার মধ্যে একটা পাথরও পাওয়া যায়। পাথরের ব্যাপারে জিজ্ঞেস করলে অহল্যা বলে, এটা কোনো সাধারণ পাথর নয়, এটা একটা জাদুকরি পাথর। আমার কাছে একটা মন্ত্র আছে, যদি এই পাথরটা হাতে নিয়ে সেই মন্ত্রটা পড়ো তাহলে মানুষ যে কোনো রূপ ধারণ করতে পারে। এই কথা শুনে শান্তনু তার কথায় হাসতে থাকে আর বলে, ধুর, এরকম আবার হয় নাকি? অহল্যা বলে, যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে আমি তোমাকে যে মন্ত্রটা বললাম সেটা পরে আমার বেডরুমে এসো। শান্তনু ভাবতে থাকে, সত্যিই কি এটা সম্ভব? এটা কি কোনো জাদুকরি পাথর? চলো একবার চেষ্টা করে দেখি। এই ভেবে সে পাথরটা হাতে নিয়ে মন্ত্রটা পরে অহল্যার বাড়ির দিকে যেতে থাকে। ঘরে ঢুকতেই শান্তনুর চোখে সেই অহল্যার মূর্তিটা পড়ে। আসলে শান্তনু এই মূর্তিটা চুরি করতেই এখানে এসেছিল। মূর্তিটা দেখেই সে বুঝে যায়, আচ্ছা এটাই তাহলে সেই মূর্তি। এইভাবে শান্তনু যখন মূর্তিটা চুরি করতে যাবে ঠিক তখনই অহল্যা তার বেডরুম থেকে গান গাইতে শুরু করে। শান্তনু ভাবে এই কাজটা তো পরেও করা যাবে। এই ভেবে সে প্রথমে অহল্যার কাছে যায়। অহল্যা বলে, তুমি আমার কথায় বিশ্বাস করছিলে না, তাই তো? একবার নিজেকে আয়নায় দেখো তো। আয়নায় দেখে শান্তনু চমকে যায়, কারণ সে সত্যি সত্যি গৌতমের রূপ ধারণ করেছে। অহল্যা হেসে শান্তনুকে বলে, দেখলে তো, এটা সত্যি একটা জাদুকরি পাথর। শান্তনু জিজ্ঞেস করে, এবার আমি আমার আসল রূপে কিভাবে ফিরব? এরপর দৃশ্য বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে হাসপাতালে শান্তনুর চিকিৎসা চলছিল, কারণ সে আহত ছিল। শান্তনুর পাশে পুলিশ অফিসাররা ছিল, সেই ডিএসপিও সেখানে ছিল। ইন্সপেক্টর এসআই ডিএসপি কে বলতে থাকে, স্যার, এই লোকটির নাম শান্তনু, সে কারো বাড়িতে চুরি করতে গিয়েছিল, আর সেখানকার মহিলাকে মেরে যখন পালাচ্ছিল তখন তার স্বামী এর মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। কিন্তু স্যার, এখানে আরো একটা অবাক করার মতো বিষয় হলো, এই শান্তনুর ইতিমধ্যেই একটা ক্রিমিনাল রেকর্ড আছে, মানে সে অনেক বাড়িতেই চুরি করেছে কিন্তু কাউকেই সে মারেনি। তার উপর এটাই প্রথম খুনের মামলা। এই কথা শুনে ডিএসপি ভাবতে থাকে, সত্যি কি খুনটা শান্তনু করেছে নাকি কেউ তার উপর দোষ চাপাচ্ছে? এই ব্যাপারে এবার তদন্ত করতে হবে। এইভাবে শান্তনুর জ্ঞান ফেরার পর তাকে কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে শান্তনু যা হয়েছিল সবকিছু বলতে শুরু করে। দৃশ্য তখন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়, মানে যখন শান্তনু নিজের মধ্যে গৌতমকে দেখেছিল তার কিছুক্ষণ পর শান্তনু আবারও আয়নায় নিজের মুখ দেখে। তখন সে নিজেরই মুখ দেখতে পায়, তখন সে স্বস্তি পায়। শান্তনু বলে, এইসব কিছু একটা মাইন্ড ট্রিক, সব আমার মনের ভুল, আমি আমার রূপ বদলাইনি। যাই হোক, তুমি তো খুব সুন্দরী, একটা বুড়ো লোককে তুমি কিভাবে বিয়ে করলে? অহল্যা বলে, আসলে বিয়ের পর আমি একটা ছেলের প্রেমে পড়েছিলাম। এই বলে সে শান্তনুকে তার গল্প শোনাতে থাকে। দৃশ্য তখন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে ইন্দন নামের এক ব্যক্তিকে দেখানো হয়। একদিন ইন্দন বাড়াবাড়ির খুঁজে গৌতমের বাড়ির কাছে এলে গৌতম তাকে একটা ঘর দেখায়। প্রথমে ইন্দন অহল্যাকে দেখে ভেবেছিল যে অহল্যা গৌতমের মেয়ে আর চিত্রা গৌতমের স্ত্রী। চিত্রা আসলে অহল্যার বড় বোন। ইন্দন একজন মিউজিক কম্পোজার ছিল। একদিন যখন তার রঘুর সাথে দেখা হয় তখন রঘু ইন্দনকে দেখে অহল্যাকে দেখিয়ে বলে, অহল্যা ম্যাডামও খুব ভালো গান গায়, একবার সুযোগ করে দিয়ে তো দেখুন। পরের দিন ইন্দন চিত্রার সাথে এমনিই কথা বলছিল। কথা বলতে শুরু করে সত্যিই কি অহল্যা গান গায়? কথা বলতে বলতে চিত্রার কাছ থেকে ইন্দন জানতে পারে যে অহল্যা গৌতমের মেয়ে নয়, বরং তার স্ত্রী। এই কথা শুনে ইন্দনের তো হুশ উড়ে যায়। আসলে বিয়ের আগে থেকেই অহল্যার গান এবং সঙ্গীতের প্রতি খুব শখ ছিল।
বিয়ের পর গৌতম অহল্যাকে সঙ্গীত মানে গান গাইতে বাধা দিতে থাকে এবং প্রতি রাতে তার সাথে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এখানে কিছু কারণে অহল্যা গৌতমকে বিয়ে করেছিল, কিন্তু ইন্দ্রন আসার পর ধীরে ধীরে অহল্যা ইন্দ্রনকে পছন্দ করতে শুরু করে। একদিন অহল্যা ইন্দ্রনকে সাহায্য করার জন্য তার ঘরে গিয়ে তার ডায়েরি পড়তে থাকে। এটা দেখে ইন্দ্রন তার হাত থেকে ডায়েরিটা কেড়ে নেয় আর বলে অন্যের ডায়েরি পড়তে নেই। তারপর ডায়েরিটা একটা আলমারির উপর রেখে দেয়। পরে অহল্যা একটু রোমান্টিক আবদার করলে ইন্দ্রন অহল্যাকে কুলে তুলে নেয় সেই ডায়েরিটা আনার জন্য। ঠিক সেই সময়ই ইন্দ্রনের 3 বন্ধু ইন্দ্রনের কাছে এসে দৃশ্য দেখে তার মজা করতে থাকে। আসলে কিছুদিন আগে ইন্দ্রনের পায়ে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাকে দেখতেই তার 3 বন্ধু এখানে আসে। তাছাড়া এই গ্রামটাও খুব সুন্দর। ইন্দ্রন অহল্যার সাথে তার 3 বন্ধুর পরিচয় করিয়ে দেয়। তার 3 বন্ধুও তাদের দুজনের বন্ডিং দেখে বুঝতে পারে যে তাদের মধ্যে কিছু একটা চলছে। একদিন যখন তারা সবাই স্থানীয় মদ খাচ্ছিল, তখন অহল্যা ইচ্ছে করে ইন্দ্রনকে সাহায্য চাওয়ার বাহানায় ঘরের ভিতরে নিয়ে যায়। এই দৃশ্য দেখে রঘু তখন চমকে যায়, আরে অহল্যার তো আমি সাহায্য করে দিতাম, ইন্দ্রনকে কেন নিয়ে যাচ্ছে? কথার ফাঁকে ইন্দ্রনের বন্ধুদের কাছে এই তথ্য আসে যে অহল্যা গানও গায়। অহল্যাকে অনুরোধ করলে সে গান গাইতে শুরু করে। ঠিক সেই সময়ই গৌতম বাড়ি ফিরে অহল্যার গান শুনে করতালি দিয়ে তাকে একটা থাপ্পড় মারে এবং ইন্দ্রনও তার বন্ধুদের বকাবকি করতে থাকে আর বলে আমার বাড়িতে এই নাচ গান চলবে না, পরের বার এমন হারকাত করবে না। তখন ইন্দ্রনের বন্ধুরা তাদের জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর চিত্রা ইন্দ্রনের কাছে এসে দুঃখ প্রকাশ করে বলে, গৌতম স্যারের কথায় তুমি কিছু মনে করো না। গৌতম অহল্যাকে খুব অত্যাচার করে। আমি অহল্যাকে এই নরক থেকে বের করতে চাই, কিন্তু আমি পারিনি। যখন থেকে তুমি এখানে এসেছ তখন থেকে আমি অহল্যার মুখে হাসি দেখেছি। যদি সত্যি তুমি অহল্যাকে ভালোবাসো তাহলে তাকে নিয়ে এখান থেকে চলে যাও, আমি তোমাদেরকে সাহায্য করব। পরের দিন ইচ্ছে করে অহল্যাকে মন্দিরের কাছে নিয়ে আসে এবং ইন্দ্রনকেও সেখানে ডাকে। তাদের দুজনকে একে অপরের সাথে কথা বলার জন্য একা ছেড়ে দেয়। ইন্দ্রন বলে, অহল্যা আমি তোমাকে এই নরক থেকে বের করতে চাই, আমার সাথে তুমি চলে এসো। অহল্যা খুব ভয় পেতে থাকে আর বলে, যদি এই কথা আমার স্বামী জানতে পারে তাহলে সে তোমাকে আর আমাকে মেরে ফেলবে। অহল্যা এই কথা চিত্রাকেও জানায়। চিত্রা বলে 3 দিন পর গৌতম অন্য শহরে যাবে, তখন তোমরা 2 জন এই গ্রাম ছেড়ে চলে যেও। এই ব্যাপারে তুমি ভাবো অহল্যা। 3 দিন পর ইন্দ্রন ঘরের চাবি দেওয়ার জন্য অহল্যার কাছে আসে। সেই সময় অহল্যা একটা মডার্ন ড্রেসে ছিল। আসলে একদিন ইন্দ্রন অহল্যার কাছে এই ইচ্ছা প্রকাশ করেছিল যে সে তাকে মডার্ন ড্রেসে দেখতে চায়। তাই অহল্যা ইন্দ্রনের এই ছোট্ট ইচ্ছাটাও পূরণ করে। তখন গৌতম আর চিত্রাও বাড়িতে ছিল না, তাই তারা দুজনে ঘরে গিয়ে কিছুটা সময় কাটায়। এই সময় ইন্দ্রন গৌতমের বাড়িতে থাকা অহল্যার মূর্তিটাকে দেখতে পায়। অহল্যা সিনেমার শুরুতে বলা গল্পটা ইন্দ্রনকে শোনায়। এই কথা শুনে ইন্দ্রন হাসতে হাসতে তার ব্যাগ থেকে একটা পাথর বের করে অহল্যাকে দেখিয়ে বলে, এটা কোনো সাধারণ পাথর নয়, এটা একটা জাদুকরি পাথর। আমার কাছে একটা মন্ত্র আছে, যদি সেই মন্ত্রটা পড়ে আমি তোমার সামনে আসি তাহলে আমি আমার রূপ বদলাতে পারি। তুমি তোমার বেডরুমে যাও, আমি আসছি। অহল্যা তার কথাই বিশ্বাস করে না, কিন্তু তবুও একবার তার বেডরুমে গিয়ে ইন্দ্রনের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক সেই সময়ই অহল্যা গৌতমের আওয়াজ শুনতে পায়। যখন সে চোখ খুলে দেখে তখন তার সামনে ইন্দ্রন ছিল। সে অহল্যাকে বলে, আমি তো শুধু তোমার সাথে মজা করছিলাম, এই পাথরে কোনো রকম জাদু টাদু নেই। আমি আমাদের এই শেষ মুহূর্তটাকে একটা সোনালী মুহূর্তে পরিণত করতে চাই। এই বলে তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। পরে ইন্দ্রন বলে, আমি শহরে গিয়ে একটা ভালো বাড়ি খুঁজে বের করি, তারপর তুমি আমার কাছে চলে আসবে। অহল্যাও অনেক ভাবার পর রাজি হয়ে যায়। ঠিক সেই সময়ই গৌতম বাড়ি ফিরে আসে। এটা দেখে অহল্যা ইন্দ্রনকে বলে, তুমি তাড়াতাড়ি পেছনের দরজা দিয়ে চলে যাও, আমি পুরোটা সামলে নেব। পরে অহল্যা দরজা খোলার পর গৌতম বাড়ির ভেতরে ঢুকে সংস্কৃতে কথা বলতে বলতে জিজ্ঞেস করে, দরজা খুলতে এত দেরি কেন হলো? ঠিক সেই সময়ই অন্য ঘর থেকে কিছু আওয়াজ আসায় অহল্যা বাহানা দিয়ে বলে, আর বলো না, বোধহয় বিড়াল হবে। গৌতম বলে, আচ্ছা বিড়াল, দাঁড়াও আমি দেখে আসছি। এরপর দৃশ্যটি বর্তমান সময়ে ফিরে আসে। মানে শান্তনু এইসব কথা সেই পুলিশ অফিসারকে শোনাচ্ছিল। এই গল্প শোনার পর পুলিশ অফিসার তো চমকে যায় এবং তার স্ত্রীর কথা মনে পড়তে থাকে, কারণ একদিন তার স্ত্রীও এরকম উত্তর দিয়েছিল।
সে বুঝতে পারে যে তার স্ত্রীরও কোনো প্রেমিক আছে। সে দ্রুত তার স্ত্রীকে ফোন করে বকাবকি করতে থাকে আর বলে, বাড়ি আসার পর আমি তোর আর তোর প্রেমিকের চামড়া ছাড়িয়ে নেব। আবারও শান্তনুর কাছে এসে জিজ্ঞেস করে তারপর কি হলো। শান্তনু আবার তার গল্প বলতে শুরু করে। এইভাবে যখন অহল্যা ইন্দ্রনের ব্যাপারে শান্তনুকে বলছিল, ঠিক সেই সময়ই গৌতম তার বাড়িতে আসে। এটা দেখে অহল্যা শান্তনুকে বলে, তুমি তাড়াতাড়ি বাইরে চলে যাও, না হলে গৌতম আমাদের দুজনকে সন্দেহ করবে। শান্তনু বাইরে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পায় না, তাই সে ঘরেই লুকিয়ে পড়ে। এরপর গৌতম বাড়ি ফিরে জুতো খুলে যখন তার ঘরে ঢুকতে যাবে, তখন সে অহল্যার শরীরের ভেতর দিয়ে চলে যায়। এই দৃশ্য দেখে শান্তনু চমকে যায়। তার মানে অহল্যা একটা আত্মা। আমি এতদিন ধরে একটা আত্মার সাথে কথা বলছিলাম। এই ভেবে সে বয়ে অন্য দরজা দিয়ে পালাতে থাকে। সেখানেও সে পড়ে যায়। সেই জায়গায় শান্তনু অহল্যার একটা ছবি দেখতে পায়, যার উপর মালা দেওয়া ছিল। তার মানে সত্যি অহল্যা মারা গেছে। এরপর শান্তনু পালাচ্ছিল। তখন গৌতম শান্তনুকে দেখে ভাবতে থাকে, শান্তনু এত তাড়াতাড়ি কোথায় পালাচ্ছে, ও কি কোনো ভূত দেখেছে নাকি। এরপর দৃশ্যটি বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে পুলিশ গৌতমের বাড়িতে আসে। তারা গৌতমকে বলে, আপনার কথা অনুযায়ী সেই শান্তনু আপনার বাড়িতে ঢুকে কোনো জিনিস চুরি করে আপনার স্ত্রীকে মেরে যখন পালাচ্ছিল, তখন আপনি তাকে আহত করেছেন। গৌতম বলে, হ্যাঁ ডিএসপি সাহেব, এটাই হয়েছে। পুলিশ অফিসার বলে, কিন্তু আমাদের কাছে যে সাক্ষী আছে সে তো অন্য গল্প বলছে। এই বলে তারা রঘুকে গাড়ি থেকে বের করে আসল সত্যিটা বলতে বলে। তখন রঘু আসল ঘটনাটা পুলিশকে শোনায়। আসলে রঘু চিত্রাকে খুব ভালোবাসতো। চিত্রাকে ইমপ্রেস করার জন্য রঘু তার কাজে সাহায্য করত। চিত্রার মনে অন্য একটা পরিকল্পনা ছিল। সে অহল্যাকে বাড়ি থেকে তাড়াতে চেয়েছিল, মানে অহল্যাকে বাড়ি থেকে তাড়িয়ে সে গৌতমকে বিয়ে করতে চেয়েছিল, কারণ গৌতম একজন ধনী ব্যক্তি ছিল। চিত্রা ইতিমধ্যেই জানতো যে রঘু তাকে পছন্দ করে, তাই সে রঘুকে ব্যবহার করার কথা ভাবে। সে রঘুকে বলে, ইন্দ্রন আর অহল্যা একে অপরকে খুব ভালোবাসে। যদি তুমি ওদের দুজনের কথা গৌতম স্যারকে বলো, তাহলে গৌতম স্যার অহল্যাকে ছেড়ে দেবে। তারপর আমি গৌতম স্যারকে বিয়ে করে নেব। আর এমনিতেও তো ও বুড়ো লোক। আমরা দুজন গৌতম স্যারকে মেরে এই সম্পত্তি দখল করে নিব। সেই অনুযায়ী এক রাতে রঘু গৌতমের কাছে গিয়ে অহল্যা আর ইন্দ্রনের ব্যাপারে বলে। গৌতম তার কথায় বিশ্বাস করে না এবং রঘুকে আবার বলে, যখন ওরা দুজন একসাথে থাকবে তখন আমাকে ফোন করে ডাকবে, আমি নিজের চোখে সবকিছু দেখব। এরপর যেদিন ইন্দ্রন ফিরে যাচ্ছিল, সেদিন ইন্দ্রন আর অহল্যা দেখা করেছিল। সেই দৃশ্য দেখে রঘু গৌতমকে ফোন করলে গৌতম দ্রুত বাড়ি ফিরে আসে। যখন ইন্দ্রন অন্য রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করছিল, তখন গৌতম একটা জিনিস নিয়ে তার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে এবং পরে তার স্ত্রী অহল্যাকেও মেরে ফেলে। গৌতম তাদের দুজনের লাশ ঠিকানা লাগানোর কাজটা রঘুকে দিয়েছিল। রঘু এই কাজটা চিত্রার জন্য করছিল। এইসব কিছু হওয়ার পর চিত্রা রঘুকে ডেকে কিছু টাকা দিয়ে কোনো ব্যবসা শুরু করতে বলে। ততদিনে গৌতম আর চিত্রার বিয়ে হয়ে গিয়েছিল। রঘু টাকা নিয়ে চিত্রার গায়ে হাত দিয়ে বলে, শুধু টাকা নয়, আমার আরো কিছু চাই। তখন চিত্রা রঘুকে একটা থাপ্পড় মেরে সেখান থেকে চলে যেতে বলে। তখন রঘু বুঝতে পারে যে চিত্রা তাকে ঠকিয়েছে, তাকে ব্যবহার করেছে। সেই রাতে রঘু অনেক মদ খেয়ে চিত্রার বেডরুমে যায় এবং বলে, আমার এই টাকাই হবে না, আমার আরো টাকা চাই। এই বলে সে চিত্রাকেও অনেক মদ খাইয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। সেই সকালে শান্তনু যখন অহল্যার আত্মাকে দেখে ভয়ে পালাচ্ছিল, তখন গৌতম শান্তনুকে দেখে ফেলে এবং ভাবতে থাকে ও কেন এভাবে পালাচ্ছে। যখন সে নিজের ঘরে যায়, তখন চিত্রার চুল এলোমেলো ছিল। গৌতম ভাবে যে চিত্রা আর শান্তনুর মধ্যে সম্পর্ক চলছে। সে মদের বোতল নিয়ে চিত্রার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে এবং আবার শান্তনুকে অনুসরণ করে একটা পাথর দিয়ে তার মাথায় আঘাত করে তাকেও অজ্ঞান করে দিয়ে পুলিশ এসে নিজেই অভিযোগ করে যে শান্তনু তার স্ত্রীকে মেরে পালাচ্ছিল। কিন্তু পুলিশ তদন্ত করার সময় রঘুর ব্যাপারে জানতে পারে, মানে রঘু গৌতম আর চিত্রাকে ব্ল্যাকমেইল করছিল। তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে আসল সত্যিটা বেরিয়ে আসবে। পুলিশ গৌতম আর রঘুকে খুনের মামলায় গ্রেফতার করে। শেষ দৃশ্যে আমরা অহল্যাকে দেখতে পাই, সে হাসছিল। সিনেমার শুরুতে যে গল্পটা হয়েছিল, এই সিনেমার গল্পটাও ঠিক সেই রকমই, কিন্তু একটু অন্যভাবে।
গৌতম মহর্ষির জায়গায় এখানে গৌতম ছিল, অহল্যার জায়গায় অহল্যাই ছিল, ইন্দ্রদেবের জায়গায় ইন্দ্রন ছিল এবং রামজির জায়গায় শান্তনু ছিল। মানে শান্তনুর জন্যই গৌতমের আসল সত্যিটা সামনে আসে এবং তার জন্যই অহল্যার আত্মা মুক্তি পায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের মুভিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।